লকেটে কার ছবি দেখতে পেল? তার জট খুলতে দ্বিতীয় পর্ব নিয়ে আমরা হাজির হয়েছি। সোফায় বসে লকেটটি খুলে দেখতে পেল লকেটের ভেতরে দুটো ছবি, একটা সোহাগীর বাবার, আরেকটা সোহাগীর মায়ের। এটা সেই লকেট যেই লকেট তাদের বাচ্চার গলায় ছিল, আর সে মাত্র 1 মাস বয়সে হারিয়ে যায়। তারপর আর ভদ্র মহিলার কোনো বাচ্চা হয়নি। 4 বছর পরে এই লোকটা থেকে সোহাগীকে কিনে নেয় তারা। তবে কি সোহাগী কোনোভাবে এদের হারিয়ে যাওয়া সেই মেয়ে? কথাটি ভাবতেই বুক মোচড় দিয়ে উঠল তাদের। মুহূর্তে মাথায় যেন গোটা আকাশ ভেঙে পড়ল। তারা দুজন হঠাৎ দাঁড়িয়ে যায়। তাদের এমন অবস্থা দেখে লোকটি বলল, কি হলো? আপনাদের দুজনকে এরকম বিচলিত লাগছে কেন? কোনো সমস্যা হয়েছে কি? বাবা বলল, না, আমরা ঠিক আছি। আচ্ছা, একটা কথা বলুন, আপনি সোহাগীকে প্রথম ঠিক কোন জায়গায় খুঁজে পেয়েছিলেন? আমার বাড়ির কাছে। আমি ময়লা পরিষ্কারের কাজ করতাম তখন। রাস্তার ময়লা সংগ্রহ করে গাড়িতে নিয়ে যাওয়ায় আমার ডিউটি ছিল। একদিন সকালবেলা কাজ করার সময় আমার এক লোক প্রথম রাত্রিকে ডাস্টবিনে পড়ে থাকতে দেখে। তারপর আমি ওকে নিজের সাথেই নিয়ে যাই, আমার স্ত্রীর কোলে তুলে দেই। সেদিন আমার স্ত্রী কি পরিমাণ খুশি হয়েছিল বলে বোঝাতে পারবো না। কিন্তু দুর্ভাগ্য দেখুন, তার কিছু বছর পরে আমার স্ত্রী মারা যায়। বড্ড একা হয়ে পড়ে মেয়েটি। আমিও কাজের জন্য সময় দিতে পারতাম না ওকে। এরপর সিদ্ধান্ত নেই ওর এমন একটা ব্যবস্থা করব যাতে ও সারা জীবন সুখে থাকতে পারে। এরপর আপনাদের সাথে পরিচয় হয় আমার। যেহেতু আমি ওর আসল বাবা ছিলাম না, তাই দত্তক দেওয়া সম্ভব হয়নি আমার জন্য। আপনারাই এক প্রকার জোর করে মোটা টাকা দিয়ে কিনে নিয়ে যান ওকে। আমার কিন্তু টাকার বিষয়ে চরম আপত্তি ছিল তখন। যদি চান আমি টাকাটা এখন ফেরত দিতে পারি। এখন আমার সব আছে। আমি কখনোই চাইনি আমার মেয়েকে অন্য কারো কাছে বিক্রি করতে। সোহাগীর বাবা মায়ের লোকের কথায় তেমন ভ্রুক্ষেপ নেই। এক গভীর ভাবনার জগতে ডুবে আছে দুজন। তাদের মুখে কোনো কথা নেই। লোকটির এদের হাবভাব দেখে একদম ভালো লাগলো না। তাই লোকটি বলল, আচ্ছা, সোহাগী কোথায়? ওকে একটিবার দেখা যাবে? তার সাথে দেখা করে কি কাজ আপনার? বাহ, এত বছর পর এসেছি, মেয়েটাকে দেখবো না? না, এখন কারোর সাথে দেখা হবে না। আপনি চলে যান দয়া করে। আমি জানি আপনাদের ভয়টা ঠিক কোথায়। বিশ্বাস করুন, আমি ওকে কিছুই বুঝতে দেব না। আপনাকে বলছি তো, দেখা হবে না। আর এটা ভুলে যাবেন না, মেয়েকে দান করেননি আপনি, মোটা টাকার বিনিময়ে বিক্রি করেছেন। আপনার জোর খাটানোর জায়গা এটা নয়। বুঝতে পেরেছেন আশা করি। দয়া করে চলে যান। লোকটি বুঝতে পারলো এদের সাথে কথা বলা বেকার, তাই একটি কাগজ উনাদের দিয়ে বলল, এটা আমার নতুন বাসার ঠিকানা। এটা দিয়েই লোকটি উঠে চলে গেল। সে দরজার কাছে এসে লোকটি বের হওয়ার সাথে সাথেই তারা দরজা বন্ধ করে দেয়। সোহাগীর বাবা মা বিমর্ষ হয়ে দাঁড়িয়ে আছে। মা বলল, আমরা এখনো জানি না সোহাগী সত্যি আমাদের মেয়ে কিনা। শুধুমাত্র একটা লকেট যথেষ্ট প্রমাণ হতে পারে না। লকেটটা তাদের মেয়ের গলা থেকে কোনোভাবেই অন্য কারো গলায়ও চলে যেতে পারে। আর এই লোকটাই যে সব সত্যি বলছে তার কি প্রমাণ? সবকিছু মিলিয়ে একটা গোলক ধাঁধার ভেতরে পড়ে গেলাম মনে হয়। হঠাৎ সোহাগীর মায়ের মোবাইলে একটি ফোন কল আসে। স্ক্রিনের দিকে তাকাতেই দেখে আজকের ক্লায়েন্টের নম্বর। এটা দেখে বুক ধরফর করতে লাগলো তাদের। কাঁপা কাঁপা হাতে সোহাগীর মা ফোনটা রিসিভ করে বলল, হ্যাঁ বলুন। উপাস থেকে বলল, শুনুন, কিছু কথা আছে আপনাদের সাথে। কি কথা? আমি কিন্তু সন্ধ্যার পরেই আসবো। বেশি রাত করা আমার পক্ষে সম্ভব নয়। মেয়েকে যেভাবে হোক 8টা 9টার ভেতরে রেডি করে রাখবেন। এটা কি বলছেন আপনি? এটা তো খুব চাপের হয়ে গেল। আমি এত কিছু জানি না। যেভাবে হোক ম্যানেজ করে রাখবেন। টাকা নেবার সময় এক একটা নোট কতবার গুনে নিয়েছিলেন মনে আছে নিশ্চয়ই। লোকটা এই বলে কলটা কেটে দিল। ফোনটা হাতে ধপাস করে ফ্লোরে বসে পড়ল সোহাগীর মা। বাবা বলল, এটা তুমি কি করলে? লোকটাকে কেন মুখের উপর না করে দিলে না? না করব কিভাবে? না করে দিতাম আমি। অ্যাডভান্স 10,000 টাকা নিয়েছি, ভুলে গেছো? এখন কি করে এই টাকা ফেরত দেবো আমরা? সে উপায় আছে? আমি এত কিছু জানি না সোহাগীর মা বলেই ওনাকে তুলে আবারও বলল, একটিবার ভেবে দেখো, সোহাগী যদি সত্যি আমাদের মেয়ে হয়ে থাকে তখন নিজেদের কিভাবে ক্ষমা করব আমরা? আমাদের দুজনের ডুবে মরা ছাড়া উপায় থাকবে না তখন। সেই চিন্তা কি আমার নেই? কিন্তু এখন কি করব আমরা? তুমিই বলো। দেখো, ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। এ কোন বাজে অবস্থায় ফাঁসিয়ে দিল আল্লাহ আমাদের। তিনিই ভালো জানেন। আমি লোকটাকে না করে দেব। ফোন লাগাও তুমি। নিজের মেয়ের জীবন নিয়ে এইভাবে খেলতে পারবো না আমি। আগে না হয়ে না জেনে অনেক পাপ করেছি, কিন্তু এখন জেনে শুনে নিজের মেয়ের এই সর্বনাশ করতে পারবো না। আমি জানি না সোহাগী সত্যি আমাদের মেয়ে কিনা, কিন্তু সন্দেহের বশে হলেও এই কাজ করতে পারবো না আমি। ঠিক বলেছো, আমি ফোন করে না করে দিচ্ছি। আর টাকা যেভাবে হোক ফিরিয়ে দেবো আমরা। চলো রুমে গিয়ে কল দেই। বলে এই দুজনে রুমের দিকে চলে গেল। খাটে বসে সোহাগীর মা ক্লায়েন্টের নাম্বারে ডায়াল করতে হতাশ হয়ে পড়ে। মা বলল, কি করব এখন? নাম্বারটা বার আনরিচেবল বলছে। তার মানে লোকটা ফোন বন্ধ করে রেখেছে। এবার তারা দুজনে আরো বেশি চিন্তায় পড়ে গেল। মা বলল, এই মুহূর্তে জলে কুমির ডাঙাই বাঘ এই অবস্থা আমাদের। এমনিতে এই কাজটা যে চরম বেআইনি, এগুলো নিয়ে ক্লায়েন্টদের সাথে একেবারেই বাড়াবাড়ি করা যাবে না। আবার মেয়েকেও সর্বনাশের হাত থেকে বাঁচাতে হবে। কি করব কিছুই তো বুঝতে পারছি না। তারা বেশ চিন্তায় পড়ে গেল। এদিকে সোহাগী নিজের মতো করে নিজে বসে আছে। তার সাথে কি ঘটছে
যে কি ঘটতে চলেছে সেদিকে তার কোনো ন্যূনতম ধারণা নেই। সে রুমে বসে থাকতে থাকতে হঠাৎ তার চোখে রাজ্যের ঘুম বিরাজ করে। সে আস্তে আস্তে ঘুমিয়ে যায়। বিকেলবেলা সোফায় বসে দুজন নিজেদের ভেতরে আলোচনা করছে। সোহাগীর মা বলল, আমি একটা উপায় খুঁজে পেয়েছি, যদিও জানি না সেটা কতটা সফল হবে। কি উপায়? আমরা সোহাগীকে ওই লোকটা মানে ওই পুরাতন বাবার কাছে রেখে আসি কিছুদিনের জন্য। ওনার কাছে সোহাগী সব থেকে বেশি নিরাপদ থাকবে। এখানে আমাদের দুজনের উপরে যতই ঝড় বয়ে যাক না কেন, তার আঁচ অন্তত মেয়েটা পর্যন্ত পৌঁছাবে না। এটা ভালো কথা বলেছো, কিন্তু আজ সকালে লোকটার সাথে যে ব্যবহার করেছি দুজনে, এখন কোন মুখে যাবে তার কাছে সাহায্য চাইতে সেটা নিয়ে তুমি ভেবো না। এখন উনি সোহাগীকে এখনো অনেক ভালোবাসে, আমরা সাহায্য চাইলে না করতে পারবে না। ঠিক আছে, তাহলে তাই যাও, এক্ষুনি বেরিয়ে পড়ো, কথা বলো ওনার সাথে। যদি রাজি হয় রাতের অন্ধকারে সোহাগীকে রেখে আসবো তার কাছে। রাজি হবে আমি জানি, কিন্তু আমাদের উচিত একটিবারের জন্য হলেও ওনার কাছে যাওয়া, ওনার অনুমতি নেওয়া। এই ক্লায়েন্ট থেকে সোহাগীকে কিছুদিনের জন্য দূরে রাখতে আর কোনো উপায় নেই। ইতিমধ্যে অনেক ক্লায়েন্ট বুক করে রেখেছো তুমি। এত বড় ধকল সামলাতে সোহাগীকে সবার ছোঁয়া থেকে দূরে পাঠানোর বিকল্প নেই। আমি লোকটির কাছে যাচ্ছি বলে এই সোহাগীর বাবা বের হয়ে যায়। সোহাগীর বাবার ঠিকানা অনুযায়ী লোকটির বাসার সামনে যেতেই একটি মেয়ের কণ্ঠ ভেসে আসে। কিবরিয়া সাহেব সেখানে আড়ালে দাঁড়িয়ে যায়। দরজা উঁকি মেরে দেখার চেষ্টা করছে লোকটির ঘরের ভেতরে কে আছে, কারণ তার জানা মতে লোকটির এখানে একাই থাকে। তার ঘর থেকে মেয়েদের গলার আওয়াজ ভেসে আসা অস্বাভাবিক। মেয়েটা সুই দিয়ে সেলাই করতে করতে রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমের দিকে আসে। তাকে এক ঝলক দেখেই ভদ্রলোক চমকে উঠল, ভয়ে দু পা পেছনে সরে গেল। হে খোদা, এটা কি দেখছি আমি? এ তো আমার মেয়ে সোহাগী, যাকে বাড়িতে রেখে এসেছি আমি। কিন্তু সোহাগী ওর পুরাতন বাবার ঠিকানা জানলো কি করে? আর ও এই সময় এখানেই বা কি করছে? দেখে তো এদের বহুদিনের পরিচিত মনে হচ্ছে। যদি তাই হয়, এই লোকটি সকালে সব অস্বীকার করলো কেন? আতঙ্ক আর বিস্ময়ে গলা শুকিয়ে যেতে লাগলো তার। সে আবারও দেখতে চাইতেই মেয়েটি তাকে দেখে ফেলে আর ডাক দেয়, কে আপনি? ভেতরে আসুন। কিবরিয়া সাহেব কোনো রকম বাসার ভেতরে ঢুকে ভেতরে গিয়ে মেয়েটির সামনে গিয়ে হা করে তাকিয়ে আছে। দুজনেই দুজনের দিকে স্থির হয়ে দুজনের দিকে তাকিয়ে আছে। মেয়েটি বাবাকে ডাকতে রুমের দিকে চলে যায়। এরপর ঘোর কাটতে মেয়েটির বাবা ঘরের ভেতর থেকে এসে কিবরিয়া সাহেবকে দেখে বোকা বনে যায়। এ কি ভাই সাহেব, আপনি এখানে এই সময়? হ্যাঁ এসেছিলাম, তার আগে বলুন আমার মেয়ে সোহাগী কোথায়? সোহাগী কোথায় মানে? ও তো একটু আগে ওখানে ছিল। সোহাগী এখানে কি করে আসবে? আপনি কি পাগল হয়ে গেলেন? আমি একটু আগে শুনেছি আপনাকে আমার মেয়ের সাথে কথা বলতে। শুধু তাই নয়, আমি আমার মেয়েকে নিজের চোখে দেখেছি আমার সামনেই। আপনি আসতে অদৃশ্য হয়ে যায়। মাথা খারাপ হয়ে গেছে আপনার? কি বলছেন এগুলো? আমি আমার ভাতিজির সাথে কথা বলেছি, আর এখানে সোহাগী কি করে আসবে আপনিই বলুন। আপনার ভাতিজি মানে? এই মহল্লে আছে একজন, ও প্রায় আসে আমার খোঁজ খবর নিতে। এই তো একটু আগেও এসেছিল, চলে গেছে মনে হয়। আমি এত কিছু জানি না, শুধু এতটুকুই জানি আমি আমার মেয়েকে দেখেছি এখানে। আর আপনি মিথ্যাচার করছেন আমার সাথে? না, আমি কোনো মিথ্যাচার করছি না। একটা কাজ করেন, আপনি বরং বাড়িতেই ফিরে যান। সেখানে গিয়ে দেখেন আপনার মেয়ে ঘরেই আছে। আমি নিজেই আজ সকালে ওর সাথে দেখা করার কত চেষ্টা করলাম, কিন্তু আপনারা আমায় সেটা করতে দিলেন না। এখন কিনে এই দাবি করছেন সোহাগী আমার কাছেই আছে? তবে আপনার মেয়ে আমার কাছে কি করে থাকবে ভেবে দেখেন। সোহাগীর বাবা ফোনটি বের করে সোহাগীর মাকে কল দেয়, আর দেখে কল যাচ্ছে না। হিতাহিত জ্ঞান শূন্য কিবরিয়া সাহেব আর কোনো উপায় খুঁজে না পেয়ে নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিলেন। বাসার ভেতরে ঢুকে কিবরিয়া সাহেবকে দেখে নূরজাহান বেগম রীতিমতো ভরকে গেল ওনার কর্মকাণ্ড দেখে। কি হলো তোমার? এরকম করছো কেন? কোনো কথা হলো লোকটার সাথে? না, কোনো কথা হয়নি। কথা হয়নি মানে? কথা হয়নি তো তোমায় কেন পাঠালাম আমি? এই বিষয়ে পরে কথা বলছি, আগে বলো তোমার মেয়ে কোথায়? কোথায় আবার? ঘরেই তো আছে, আর কোথায় থাকবে? সে কি একটু আগে কোথাও গিয়েছিল আজকে? কি আবল তাবল বলছো? সোহাগীকে চেনো না তুমি? ও কি বাইরে যাবার মতো মেয়ে? তোমার থেকে এত ব্যাখ্যা শুনতে চাচ্ছি না, আগে বলো ও যে সন্ধ্যার পরে বাইরে যানি এই বিষয়ে তুমি পুরোপুরি নিশ্চিত কিনা? তুমি কি তোমার মেয়েকে পাহারা দেবার জন্য বলে যাওনি আমায়? তাহলে এসব কেন বলছো? তার মানে তুমি নিশ্চিত নও? না, আমি কাজ করছিলাম, তবে ও কোথাও গেলে আমাকে তো বলতো। তাছাড়া আমি এটুকু বলতে পারি ও কোথাও বের হয়নি, নিজের ঘরেই ছিল। আচ্ছা চলো দেখে নেওয়া যাক বলেই দুজনেই সোহাগী রুমের দিকে চলে গেল। রুমের সামনে যেতেই দরজা ধাক্কা দিতে দেখে দরজা ভেতর থেকে বন্ধ করা। কয়েকবার টোকা দিতেই একটু পরে সোহাগী বেরিয়ে এলো। মা সোহাগীকে দেখে বলল, নাও এবার তোমার মেয়েকে জিজ্ঞেস করো
কি হয়েছে মা, তোমরা এভাবে ছুটে আসলে কেন? আজ সন্ধ্যার পরে কোথাও কি বেরিয়েছিলি তুই? তোর বাবাকে বল। না তো, আমি কোথায় যাব? তাছাড়া আমি কোথাও গেলে তো মাকে সাথে নিয়ে যাই। আমি কোথাও যাইনি বাবা। নাও, এবার নিজের কানেই শুনে নাও কি বলছে তোমার মেয়ে। তুই সত্যি বলছিস তো মা? দেখ, আমি তোকে সন্ধ্যার পরে একটা জায়গায় দেখেছি, আর আমি নিশ্চিত সেটা মনের বা চোখের ভুল নয় আমার। মা, বাবা কি বলছে এগুলো? তুমি বোঝাও বাবাকে। তুই ঘরে যা তো মা, আমি বোঝাচ্ছি তোর বাবাকে। মাথা খারাপ হয়ে গেছে আজুনার। এরপর সোহাগী নিজের মায়ের কথা মতো ভেতরে ঢুকে ওর বাবার মুখের উপরে ঘরের দরজাটা বন্ধ করে দিল। ভদ্রলোক হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই দিকে। সোহাগীর মা তাকে বুঝিয়ে নিচে নিয়ে গেল। তারা সোফায় বসে আছে। একটু পরেই সোহাগীর বাবার মোবাইলে একটা অচেনা নাম্বার থেকে ফোন আসলো। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে পুরুষ কণ্ঠে কেউ বলল, আমি কি কিবরিয়া সাহেবের সাথে কথা বলছি? হ্যাঁ, আমি কিবরিয়া সাহেব। আপনার জন্য একটা ভালো খবর আছে। সোহাগীর বাবা অবাক হয়ে বলল, ভালো খবর? কিসের ভালো খবর? প্রায় 15 বছর আগে আপনার মেয়ে হারিয়ে গিয়েছিল না? হ্যাঁ তো, আমরা আপনার মেয়েকে খুঁজে পেয়েছি। খুঁজে পেয়েছি বলে ঠিক হবে না, একটা লোক আপনার মেয়েকে চুরি করেছিল। সেই লোক নিজে এসে স্বীকারোক্তি দিয়েছে আমাদের কাছে, সাথে আপনার মেয়েকেও নিয়ে এসেছে সে। লোকটার কথা শুনে হাত থেকে মোবাইলটা মেঝের উপরে পড়ে গেল কিবরিয়া সাহেবের। এমন দৃশ্য দেখে সোহাগীর মা বলল, এ কি হলো তোমার আবার? আমি কিছু বুঝতে পারছি না, আমার মাথা ঘুরছে। কেন, কি হয়েছে? আমাদের মনে হয় কোথাও একটা মারাত্মক ভুল হচ্ছে। ভুল? কিসের ভুল? এইমাত্র একজন পুলিশ অফিসার ফোন দিয়ে কি বলল জানো? সে বলেছে আমাদের মেয়েকে নাকি খুঁজে পাওয়া গেছে। সোহাগীর মা অবাক হয়ে বলল, কি? আমাদের মেয়েকে খুঁজে পাওয়া গেছে মানে? কে খুঁজে পেল তাকে, আর কিভাবেই বা পেল? আমি এত কিছু তো জানি না, তবে সে বলল যে লোকটা আমাদের মেয়েকে চুরি করে নিয়ে গিয়েছিল। সে নিজে থেকে নাকি ধরা দিয়েছে। কি বলছো তুমি এগুলো? যদি তাই হয়ে থাকে, তাহলে সোহাগীকে, যাকে নিজেদের মেয়ে ভাবছি আমরা, আমি সত্যি কিছু বুঝতে পারছি না। আমাদের মেয়ে যদি সত্যিকারের অর্থে ফিরেই আসে, তাহলে সেটা তো খুশির খবর। অন্যদিকে সোহাগীও যদি আমাদের মেয়ে না হয়, তবে ছোটবেলার লকেট পাওয়া গেল কি করে ওর কাছে? আমি সেটাই ভাবছি। লোকটা তো নিজের মুখে স্বীকার করলো লকেটটা সে নিজেই সোহাগীর থেকে পেয়েছে, যার ভেতরে এখনো আমাদের দুজনের ছবি জলজল করছে। শোনো, এগুলো নিয়ে পরে ভাবার অনেক সময় পাবো। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো ওই পুলিশের কাছে যাওয়া, যে আমাদের মেয়ের খোঁজ দিয়েছে। দেখো, আমরা তাকে চিনি না, জানি না, শুধু একটা ফোন কলের ভিত্তিতে এতটা বিশ্বাস করা ঠিক হবে? বিশ্বাস পুরোপুরি আমিও করছি না এই মুহূর্তে, কিন্তু আমাদের তো একটিবার গিয়ে সত্য মিথ্যা যাচাই করে আসা উচিত। তাতে তো আর সমস্যা নেই। যা ভালো বোঝো তুমি। তবে আমার কিন্তু ভয় হচ্ছে খুব। এত ভয় পাবার কিছু নেই সোহাগীর মা। আমি এমন কিছু করব না যা আমাদের জন্য বিপদের কারণ হতে পারে। আচ্ছা, তাহলে যাও, তুমি গিয়ে দেখে আসো এত বছর পরে পুলিশ অফিসার কেন ডাকলো তোমায়। তবে এত সহজেও কিন্তু বিশ্বাস করো না কাউকে। বুঝতে পেরেছি। তুমি আমাকে নিয়ে অযথা টেনশন করো না। ওনাদের টেনশন আর অনেক টুইস্ট রেখে আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, কি হতে যাচ্ছে তাদের জীবনে? সোহাগী আসলে কাদের মেয়ে? সব কিছু জানতে গল্পের দ্বিতীয় পর্বের জন্য কমেন্ট করুন। গল্প ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।